হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। বধূর সাজে বসে আছে বৃষ্টি। বৃষ্টিকে ঘিরে বসে আছে বৃষ্টির সমবয়সী অনেক মেয়ে। সবাই বৃষ্টির সাথে মজা করছে, দুষ্টুমি করছে। বৃষ্টির মনটাও খুব খুশি, হেসে হেসে কথা বলছে সবার সাথে। একটু পরেই নীলের সাথে বিয়ে হবে বৃষ্টির। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হবে বলে আনন্দ যেন আর শেষ হচ্ছে না বৃষ্টির মনে। হঠাৎ নীলের মা এসে বৃষ্টিকে বলল, দেখি দেখি আমার নীলামাকে কেমন লাগছে দেখি। মাশাআল্লাহ, আমার নীলামাকে বধূ সাজে একদম রাজরানীর মতো লাগছে। আমার ছেলেটার কপাল খুব ভালো, তাই তোর মতো একটা জীবনসঙ্গী পাচ্ছে ও। নীলের মায়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল বৃষ্টি। বৃষ্টিকে লজ্জা পেতে দেখে নীলের মা বলল, এত লজ্জা পেতে হবে না মামনি, একটু পরেই কাজী সাহেব আসবেন বিয়ে পড়াতে। আমি এখন আসি। এই তোরা আমার নীলামায়ের দিকে খেয়াল রাখিস। কথাটা বলেই বৃষ্টির কপালে চুমু এঁকে দিয়ে চলে গেল নীলের মা। বৃষ্টির লজ্জা মাখা মুখ করে বসে রইল। আজ যে তার খুব আনন্দের একটা দিন। তার ভালোবাসার মানুষ নীলের সাথে তার বিয়ে হচ্ছে, ভাবতেই ভালো লাগছে বৃষ্টির। একটু পর দুজন মেয়ে এসে সবাইকে সহ বৃষ্টিকে বলল, নীলা ভাবি নিচে চলো, কাজী সাহেব আসছেন, তোমাদের বিয়ে পড়ানো হবে এখন। মেয়ে দুটোর কথা শুনে লজ্জারাঙা মুখ করে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর সবার সাথে নিচে নেমে গেল। নীল আর বৃষ্টিকে সামনাসামনি দুটো স্টেজে বসানো হলো। বৃষ্টি আর চোখে তার ভালোবাসার মানুষ নীলকে একবার দেখে নিল। শেরওয়ানিতে বেশ সুন্দর লাগছে নীলকে, আর নীলেরও চোখ এখন তার নীলার দিকে। নীলকে দেখতে বেশ হ্যান্ডসাম, 5 ফুট 10 ইঞ্চি লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যাম, বেশ বডি বিল্ডারও আছে। শেরওয়ানিতে যেন আরো বেশি সুন্দর লাগছে আজ নীলকে। কাজী সাহেব এসে বিয়ে পড়াতে শুরু করলেন। কাজী সাহেব যখনই বৃষ্টিকে কবুল বলতে বললেন, তখনই অনেকগুলো কালো পোশাক পরা লোক হনহনিয়ে ঢুকলো বাসার ভেতর। আর তাদের পেছন পেছন ঢুকলো একজন সুদর্শন ছেলে, প্রায় 6 ফুট হাইট, গায়ের রং ফর্সা, চুলগুলো অনেক সিল্ক আর স্টাইল করা, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর বডি বিল্ডার আছে। হাতে সিগারেট নিয়ে খেতে খেতে বাসার ভেতরে ঢুকলো সে। তারপর সোজা চলে গেল বৃষ্টির কাছে। ছেলেটাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে, কেউ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ নীলের বাবা বলে উঠল, এ কি, আপনারা কারা? আর আমার বাসার ভিতরে এলেন কি করে? সিকিউরিটি সিকিউরিটি। এতটুকু বলতেই ছেলেটি পিস্তল হাতে উপর দিকে ফাঁকা গুলি করলো। সাথে সাথে ভয়ে জড়সড় হয়ে গেল সবাই। তখন ছেলেটি নীলের বাবার দিকে তাকিয়ে বলল, হেই মিস্টার খান, এখানে সিকিউরিটিকে ডাকার কি আছে? আমার সাথে কথা বলুন, তাহলেই আপনাদের জন্য ভালো হবে। নইলে কি হবে তা হয়তো এটা দেখে বুঝতেই পারছেন। হাতের পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলল ছেলেটা। ছেলেটার কথা শুনে কিছুটা ভয় পেল নীলের বাবা, কিন্তু নীল ভয় না পেয়ে এগিয়ে এসে বলল, কে আপনারা, আর এখানে কি চাই? এটা কোনো গুন্ডামি করার জায়গা নয় যে আপনারা এখানে গুন্ডামি করবেন। নীলের কথা শুনে ছেলেটি ভয়ানকভাবে হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, আরে মিস্টার নীল আহমেদ, তোমাকে কে বলল যে আমি এখানে গুন্ডামি করতে এসেছি? আমি তো এখানে আমার বউ নিতে এসেছি, যাকে এখন তুমি বিয়ে করতে যাচ্ছিলে। ছেলেটার কথা শুনে রাগে আগুন হয়ে গেল নীল। এদিকে বৃষ্টি ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। নীল রেগে গিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন? মুখ সামনে কথা বলুন। কে আপনি? আর এখানে এসে এসব বলার মানে কি? আমি কে জানতে চাও? তাহলে শোনো, আমি তোমার হবু বউয়ের প্রথম এবং শেষ স্বামী হাসান চৌধুরী শ্রাবণ, যাকে 1 বছর আগে বিয়ের রাতে ছেড়ে চলে এসেছিল তোমার হবু বউ বৃষ্টি। শ্রাবণের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আর নীল দুপা পিছিয়ে গিয়ে বলল, আপনি সব কি বলছেন? নীলা বিবাহিত, আর আপনি ওনার স্বামী। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দেখতে চাও? ওয়েট। কথাটা বলেই বৃষ্টির কাছে এগিয়ে গেল শ্রাবণ। তারপর বৃষ্টির দিকে ঝুঁকে বলল, সুইটহার্ট, আমাকে কি এত তাড়াতাড়ি ভুলে গেছো তুমি? এখানে সবাইকে বলে দাও আমি তোমার স্বামী শ্রাবণ, আর তুমি আমার বউ চাঁদনি আক্তার বৃষ্টি। শ্রাবণের কথা শুনে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর রাগী গলায় বলল, আমি বৃষ্টি নই, আমার নাম নীলা, আর আমি আপনাকে চিনি না।
আপনি কে? কেন এমন করছেন এখানে এসে? বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ রাগী গলায় বলল, বৃষ্টি, আমি জানি তুমি আমায় খুব ভালো করে চিনতে পারছো, কিন্তু নাটক করছো আমার থেকে বাঁচতে। সেটা তোমার সম্ভব নয় সুইট হার্ট। তোমাকে তো আমার সাথেই যেতে হবে। না, নীলা নাটক করছে না বাবা, নীলা সত্যি কথাই বলছে। পেছন থেকে বলে উঠল নীলের মা। নীলের মায়ের কথা শুনে পেছনে ঘুরে ভ্রু কুঁচকে নীলের মায়ের দিকে তাকালো শ্রাবণ। নীলের মা শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি হয়তো সত্যি বলছো বাবা, কিন্তু নীলাও কিন্তু মিথ্যে কথা বলছে না। ও তোমাকে সত্যিই চিনতে পারছে না, কারণ 1 বছর আগে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে নীলা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। নীলের মায়ের কথা শুনে অবাক চোখে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ। তারপর নীলের মায়ের দিকে তাকিয়ে বলল, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবা। নীলাকে আমরা 1 বছর আগে একদিন গভীর রাতে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়া অবস্থায় পাই। সেই অ্যাক্সিডেন্টে নীলা ওর মাথায় অনেক চোট পায়, যার ফলে ওর মন থেকে পুরনো সব স্মৃতি মুছে গেছে। তারপর থেকে আমরা অনেক খুঁজেছি ওর বাড়ির লোককে, কিন্তু পাইনি কাউকে। তখন নীলাকে আমি আমার নিজের মেয়ে মনে করে আমার কাছে রেখে দেই। আর এই 1 বছরে আমার ছেলে নীল আর নীলামা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তাই আমরা নীলের সাথে নীলার বিয়ে দিচ্ছিলাম আজ, কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি আজকেই কেউ একজন আসবে ওর আসল পরিচয় নিয়ে, আর সেটাও ওর স্বামী। নীলের মায়ের কথা শুনে শ্রাবণ কিছু বলার আগেই বৃষ্টি দৌড়ে এসে নীলের মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, আমি এনাকে চিনি না মামনি। তুমি এনার কথা বিশ্বাস করে আমায় এনার সাথে যেতে বলো না প্লিজ। আমি নীলকে ভালোবাসি। আমি নীলকে ছাড়া আর কাউকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না। প্লিজ মামুনি, তুমি আমাকে এই সন্ত্রাসীটার হাতে তুলে দিও না। বৃষ্টির কথা শুনে মাথা গরম হয়ে গেল শ্রাবণের। শ্রাবণ বৃষ্টির হাত ধরে টেনে নিয়ে এক ঝটকায় বৃষ্টিকে নিজের বুকে নিয়ে নিল। তারপর বৃষ্টিকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, তোমাকে তো আজ আমার সাথে যেতেই হবে সুইট হার্ট। তোমার থেকে যে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, সেটা তুমি চাও আর না চাও। কথাগুলো বলেই বৃষ্টির মুখে রুমাল চেপে ধরে বৃষ্টিকে অজ্ঞান করে ফেলল শ্রাবণ। তারপর কোলে তুলে নিয়ে বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি। এতদিন আমার বৃষ্টিকে আপনাদের বাসায় নিজের মেয়ের মতো করে রেখেছিলেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ঢাকার নাম্বার 1 বিজনেসম্যান হাসান চৌধুরী শ্রাবণ। আপনাদের কখনো কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমায় জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করব। কথাগুলো বলেই বৃষ্টিকে নিয়ে চলে যেতে নিল শ্রাবণ। আর তখনই শ্রাবণের সামনে বাধা হয়ে দাঁড়ালো নীল। নীল শ্রাবণের সামনে দাঁড়িয়ে বলল, দাঁড়ান মিস্টার শ্রাবণ, আপনি এইভাবে নীলাকে কোনো প্রমাণ ছাড়া নিয়ে যেতে পারেন না। আর তাছাড়া নীলা অতীতের সব কথা ভুলে গেছে। নীলা এখন আপনাকে আর চেনে না। নীলা আমায় ভালোবাসে, আর আমিও নীলাকে। আপনি ওকে এইভাবে নিয়ে যেতে পারেন না এখান থেকে। নীলের কথা শুনে বাঁকা হেসে শ্রাবণ বলল, কে আটকাবে আমায় বৃষ্টিকে নিয়ে যাওয়ার থেকে? তুমি, নীল আহমেদ? হ্যাঁ, আমিই আপনাকে আটকাবো, কারণ আমি নীলাকে ভালোবাসি আর নীলাও আমায় ভালোবাসে। আজ আমাদের বিয়ে, আপনি হঠাৎ কোথা থেকে এসে নিজেকে নীলার স্বামী বলে দাবি করবেন? এটা আর কেউ মানলেও আমি অন্তত মানব না। নীলের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল শ্রাবণের। শ্রাবণ নীলকে কিছু বলবে তার আগেই নীলের বাবা এসে নীলকে থামিয়ে দিয়ে বলল, আপনি কিছু মনে করবেন না মিস্টার শ্রাবণ চৌধুরী। নীল ছেলে মানুষ, তাই আপনার ব্যাপারে ভালোভাবে না জেনে এমন বলেছে। আপনি নীলাকে নিয়ে যান, কোনো প্রমাণ চাই না আমাদের। নীলের বাবার কথা শুনে নীল অবাক হয়ে বলল, আব্বু, তুমি এসব কি বলছো আব্বু? চেনা নাই জানা নাই কোনো প্রমাণ ছাড়া তুমি এভাবে আমার নীলাকে ওনার হাতে তুলে দিতে পারো না। এটা আর কেউ না মানলেও আমি মানবো না। নীলের কথা শুনে নীলের হাত ধরে কিছুটা দূরে নিয়ে গেল নীলের বাবা। তারপর নীলের হাত ধরে আস্তে আস্তে বলল, নীল, কি করছো তুমি? তুমি জানো না এই শ্রাবণ চৌধুরীকে ঢাকায় এমন কোনো মানুষ নেই চেনে না ওকে। বিজনেস যেমন উনি সবার সেরা, তেমন ঢাকা শহরের ডনও উনি। গত 1 বছর হলো ওনার কোনো খোঁজ খবর ছিল না।
সবাই ভেবেছিল উনি মারা গেছে, জানি না কি হয়েছিল, কিন্তু উনি যখন আবার ফিরে এসেছে তাহলে নিশ্চয়ই ওনার রূপটা আগের চাইতেও আরও অনেক ভয়ানক। এখন ওনাকে বাধা দিতে গেলে উনি তোমাকে খুন করতে দুইবার ভাববে না। তাই বলে ওনাকে ভয় পেয়ে নিজের ভালোবাসা মানুষকে এভাবে কোনো প্রমাণ ছাড়া অন্যের হাতে তুলে দিব? ওনাকে যেতে দিব? কোনো প্রমাণ ছাড়া ওনার সাথে নিয়ে যেতে দিব আমি? আব্বু, দরকার হলে আমি পুলিশের কাছে যাব, তবু আমি ওনাকে এইভাবে আমার কাছ থেকে নীলাকে নিয়ে যেতে দিব না। নীলের কথা শুনে নীলের বাবা কিছুই বলার আগেই শ্রাবণ বলে উঠল, নীল আহমেদ, তুমি এখনো এই শ্রাবণ সম্পর্কে কিছুই জানো না, তাই তুমি এসব বলার সাহস পাচ্ছ। পুলিশের কোনো ক্ষমতা নেই এই শ্রাবণ চৌধুরীকে কিছু করার বা বলার, বাট আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কারণ তোমরা আমার বৃষ্টিকে এতদিন যত্নে তোমাদের কাছে রেখেছ। তাই এই নাও তোমার প্রমাণ। কিছু কাগজ আর ছবি এগিয়ে দিয়ে নীল কাগজগুলো একটা একটা করে খুলে দেখতে লাগলো। শ্রাবণ আর বৃষ্টির কাবিনের কাগজ, আর ছবিগুলোতে শ্রাবণ আর বৃষ্টি একে অপরকে আংটি পরাচ্ছে, কোথাও মুখোমুখি বসে আছে। ছবিগুলো দেখে অবাক হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলল নীল, আমি মেনে নিলাম নীলা আপনার সত্যি বউ, কিন্তু তাহলে একটি বছর আপনি কোথায় ছিলেন মিস্টার শ্রাবণ? একটি 12 নীলার খোঁজ নেওয়ার কি প্রয়োজন মনে করেননি আপনি? এমনকি আমরা যখন চারদিকে নীলার আপন মানুষ খুঁজছিলাম তখন আপনাকে পাইনি। তখন কি হয়েছিল আপনার? কোথায় ছিলেন আপনি? কোনো এক বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতার জন্য এতদিন আমি লাইফ সাপোর্টে ছিলাম নীল, নইলে অনেক আগে আমার বৃষ্টিকে আমি এখান থেকে নিয়ে যেতাম। শ্রাবণের কথা শুনে নীল অবাক হয়ে বলল, কিন্তু আপনার মতো একজন লোকের সাথে এমন বিশ্বাসঘাতকতা করার সাহস হলো কার মিস্টার শ্রাবণ? আছে কেউ একজন, খুব কাছের কেউ। কথাগুলো বলে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে বৃষ্টিকে কোলে নিয়ে চলে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যেতেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নীলের চোখ থেকে। নীল তো তার নীলাকে সত্যিই অনেক ভালোবাসেছিল। 1 বছর আগে গভীর রাতে একটা পার্টি থেকে গাড়ি করে ফিরছিল নীল আর নীলের পরিবার। সবাই অনেক হাসাহাসি করতে করতে আসছিল। ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছিল নীল নিজেই। হঠাৎ নীলের গাড়ির সামনে দৌড়ে একটা মেয়ে চলে আসে। গাড়িটা ব্রেক করার আগেই মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করে বসে নীল। গাড়ির সাথে জোরে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে কিছুটা দূরে একটা পাথরের সাথে মাথায় আঘাত লাগে মেয়েটার। নীল আর দেরি না করে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি চলে যায় মেয়েটার কাছে। নীলের বাবা নীলকে বলে, নীল, তাড়াতাড়ি চল, আমাদের এখান থেকে চলে যাই, কেউ দেখে ফেললে পুলিশ কেস হয়ে যাবে। নীলের বাবার কথা শুনে নীলের মা বলে, না নীলের বাবা, আমরা এভাবে একটা মেয়েকে মৃত্যুর মুখে ফেলে চলে যেতে পারি না। নীল, তুই দেখ তো মেয়েটা বেঁচে আছে কিনা, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চল। মায়ের কথা শুনে বৃষ্টিকে কোলে তুলে নেয় নীল। বৃষ্টির পুরো মুখটা রক্তে মাখামাখি, চেহারাটা বোঝার উপায় নেই। বৃষ্টিকে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায় নীল। ডাক্তার বৃষ্টির অবস্থা দেখে ওকে আইসিইউতে ভর্তি করে। ছোট একটা অপারেশন হয় বৃষ্টির। 3 দিন পর যখন জ্ঞান ফেরে তখন কাউকে চিনতে পারে না বৃষ্টি, এমনকি নিজের নামটাও বলতে পারে না। ডাক্তার নীলের পরিবারকে জানায় বৃষ্টির মাথায় আঘাত পেয়ে পুরনো সব স্মৃতি হারিয়ে গেছে ওর। বৃষ্টির এমন অবস্থা দেখে নীলের পরিবার বৃষ্টির আপন মানুষদের খুঁজে বের করবার অনেক চেষ্টা করে, কিন্তু ফলাফল হয় শূন্য। এদিকে নীলের মায়ের শুধু একটা ছেলে বলে তার মেয়ের খুব শখ ছিল, তাই বৃষ্টিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নীলের মা। নীলের বাবা প্রথমে রাজি না হলেও পরে নীলের মায়ের জেদের কারণে রাজি হয়ে যায়। নীলের সাথে মিলিয়ে বৃষ্টির নাম রাখা হয় নীলা। নিজের মেয়ের মতো ভালোবাসেন বৃষ্টিকে নীলের মা। নীল প্রথমে নীলাকে খুব হিংসে করত, রাগ করলেও পরে ধীরে ধীরে নীলের প্রেমে পড়ে যায় নীল। আর একদিন নিজের মায়ের কাছে সে কথা বলে দেয় যে বিয়ে যদি করতেই হয় তাহলে ও নীলাকেই করবে। নীলের কথা শুনে অনেক খুশি হন নীলের মা, কিন্তু নীলের বাবা রাজি হন না। তবে পরে ছেলে আর ছেলের মায়ের জেদের কাছে হার মেনে তিনিও নীলাকে পুত্রবধূ বানাতে রাজি হয়ে যান। নীলাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে নীলাও বিয়েতে মত দিয়ে দেয়। তারপরেই বিয়ের আয়োজন করা হয় নীল আর নীলার। বৃষ্টিকে নিয়ে সোজা নিজের বাসায় চলে আসে শ্রাবণ। তারপর বৃষ্টিকে কোলে নিয়ে নিজের রুমের বিছানায় শুইয়ে দেয়। বৃষ্টি বধূর সাজে সেজে আছে। কি সুন্দর লাগছে বৃষ্টিকে এই সাজে। অপলক বৃষ্টির দিকে তাকিয়ে আছে শ্রাবণ, যেন কত শত বছর পর শ্রাবণ ওর বৃষ্টিকে দেখছে।
যখনই শ্রাবণের মনে পড়ল বৃষ্টির এই বিয়ের সাজোর জন্য নয়, বরং অন্য একটি ছেলের জন্যে, সাথে সাথে যেন মাথায় রক্ত উঠে পড়ল শ্রাবণের। শ্রাবণ অজ্ঞান, বৃষ্টির শরীর থেকে সব গয়না টেনে খুলে ছুঁড়ে ফেলে দিল। তারপর বিয়ের শাড়িটা ধরে টান দিয়ে খুলতে নিয়েই কি যেন ভেবে আর খুলল না। একটা সিগারেট ধরিয়ে বেলকুনিতে চলে গেল শ্রাবণ। তারপর ডুব দিল অতীতে। বৃষ্টি যখন শ্রাবণের পেটে ছুরি মেরে চলে যায়, তখন চারদিকে অন্ধকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শ্রাবণ। তখনই শ্রাবণের লোকেরা রুমের ভেতরে ঢুকে শ্রাবণকে রক্তাক্ত অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর লাইফ সাপোর্টে রাখা হয় শ্রাবণকে। এই অবস্থাতেই কেটে যায় দীর্ঘ 10টি মাস। এই 10 মাস শ্রাবণের লোকেরা শ্রাবণের সবকিছুর দেখাশোনা করে। 10 মাস পর যখন শ্রাবণের জ্ঞান ফেরে, সুস্থ হয়ে যায়, তখন বৃষ্টিকে পাগলের মতো খুঁজতে থাকে শ্রাবণ। পুরো 45 দিন খোঁজার পর বৃষ্টির খোঁজ মেলে, আর তখনই জানতে পারে বৃষ্টির কালকে বিয়ে। বৃষ্টির নাম পাল্টে ও এখন নীলা নামে আছে। নীলার বাড়ির সবাই খোঁজ খবর নিয়ে বৃষ্টির কাছে আসে শ্রাবণ। তার পরের ঘটনা তো সবাই জানেনি। সুস্থ হয়ে ফেরার পর শ্রাবণের একমাত্র সাথী সিগারেট, যে শ্রাবণ আগে সিগারেট স্পর্শ করেও দেখতো না। সেই শ্রাবণ এখন দিনে কতগুলো সিগারেট খায় সে নিজেও জানে না। মাঝে মাঝে মদ খেয়েও পড়ে থাকে শ্রাবণ। আর এসব কিছুর মূল কারণ হচ্ছে বৃষ্টির বিশ্বাসঘাতকতা। সকাল 9টা, জ্ঞান ফেরে পরিচিত একটি রুমের বিছানায় নিজেকে আবিষ্কার করে বৃষ্টি। বৃষ্টির মাথাটা প্রচুর ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে উঠে বসে বৃষ্টি। তারপর চারদিকে ভালো করে তাকিয়ে দেখে অনেক বড় একটি রুমে শুয়ে আছে ও। রুমের দেয়ালের সাথে লাগানো আছে বৃষ্টির অনেকগুলো ছবি। কিছু ছবিতে বৃষ্টির সাথে শ্রাবণও আছে। বৃষ্টি অবাক চোখে সব দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এই ছবিগুলো আমি কবে উঠালাম? আর আমার সাথে এই লোকটি বা এলো কি করে? তাহলে কি উনি সত্যিই বলছিলেন? আমি কি সত্যিই ওনার বউ? তাই যদি হবে তাহলে আমার কিছু মনে নেই কেন? বৃষ্টি এমন আকাশ পাতাল চিন্তা করতে ব্যস্ত। আর তখনই রুমে ঢুকে শ্রাবণ। দরজা খোলার শব্দ পেয়ে ছবির দিক থেকে চোখ সরিয়ে শ্রাবণের দিকে তাকায় বৃষ্টি। শ্রাবণ একটা গ্লাসে করে লেবুর শরবত নিয়ে বৃষ্টির দিকে এগিয়ে আসছে। শ্রাবণকে দেখে কাল বিয়ের সময়ের কথা মনে পড়ে যায় বৃষ্টির। সাথে সাথে বৃষ্টি জড়সড় হয়ে বসে পিছুতে থাকে। শ্রাবণ শরবতের গ্লাস হাতে বৃষ্টির পাশে এসে বসে। গ্লাসটা বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও সুইটহার্ট, শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। আমি বাড়ি যাব। আমায় আপনি এখানে কেন নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব। বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ রাগটা সংযত রেখে বাঁকা হেসে বলল, এটাই তো তোমার আর আমার বাড়ি বৃষ্টি, আর এটাই আমাদের রুম। তুমি তো তোমার বাড়িতেই আছো। আমি বৃষ্টি নই, আমার নাম নীলা। কেন তুলে এনেছেন আপনি আমায়? আমি আমার নীলের কাছে যাব। প্লিজ আমায় যেতে দিন। আমি আপনাকে চিনি না, চিনি না, চিনি না। কথাগুলো চিৎকার করে বলতে বলতে শ্রাবণের হাতের শরবতটা নিচে ফেলে দিল বৃষ্টি। সাথে সাথে শ্রাবণের রাগটা যেন মাথায় উঠে গেল। শ্রাবণ বৃষ্টির চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালোই আমি যা বলছি তা করো, নইলে আমি ভুলে যাব তোমার মেমোরি লস হয়েছে। আমার মাঝে ডেঞ্জারাস লাভারকে জাগিয়ে তুলিস না বৃষ্টি, সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। কথাগুলো বলেই চুলের মুঠি ছেড়ে দিল শ্রাবণ। তারপর বাইরে যেতে যেতে বলল, আলমারিতে তোমার কাপড় চোপড় রাখা আছে, ওখান থেকে একটা পরে ফ্রেশ হয়ে নিচে এসো। আমি যেন এই পোশাকে তোমায় আর না দেখি বৃষ্টি। আর আমার কথার অমান্য হলে আমি কি করতে পারি তা তোমার ধারণাতেও নেই। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যেতেই বৃষ্টি হু হু কাঁদতে লাগলো। কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে এসব। বৃষ্টি নীলকে ভালোবাসে না ঠিকই, কিন্তু অপছন্দও করে না। আর নীলের মা বৃষ্টিকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন এই 1 বছর। তার ইচ্ছের উপরও বৃষ্টি না করতে পারেনি। তাই নিজের ভালো লাগাটাকে ভালোবাসা ভেবে বিয়ে করতে যাচ্ছিল নীলকে। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল কিছুই আসছে না বৃষ্টির মাথায়। বৃষ্টি কোনো উপায় অন্তর না দেখে বিছানা ছেড়ে নেমে আলমারির কাছে গেল। তারপর আলমারি খুলে দেখলো সেখানে অনেকগুলো জামা কাপড় রাখা, আর সবগুলোই ওর সাইজের। বৃষ্টি কিছুটা অবাক হলো জামা কাপড়গুলো দেখে। তারপর নীল রঙের একটা গাউন জামা বের করে ওয়াশরুমে চলে গেল বৃষ্টি।
ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গাউনটা পরে নিল বৃষ্টি। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ভাবতে লাগলো। সত্যি কি আমার নাম নীলা নয়, বৃষ্টি? সত্যি কি আমি ওই লোকটার বউ ছিলাম? এটা যদি মিথ্যাই হবে তাহলে আমার এতগুলো ছবি এখানে এলো কি করে? আর আমার গায়ের মাপের জামা কাপড়ই বা এখানে আলমারিতে যত্নে তুলে রাখা কেন? কিন্তু সত্যি যদি উনি আমার স্বামী হবেন আর আমি ওনার স্ত্রী, তাহলে এতদিন উনি কেন আমার খোঁজ করলেন না? কেনই বা আমি তার থেকে হারিয়ে গিয়েছিলাম? উফ, কিছু ভাবতে পারছি না, আমি বড্ড মাথা ব্যথা করতেছে। কথাগুলো ভেবে মাথা ব্যথা শুরু হয়ে গেল বৃষ্টির। আর তখনই বৃষ্টিকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। আচমকা কেউ এভাবে জড়িয়ে ধরায় কারেন্টের মতো শক খাওয়ার মতো অবস্থা। কিছুটা দূরে সরে গেল বৃষ্টি। তারপর পেছনে ঘুরে তাকিয়ে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত বৃষ্টিকে বারবার দেখছে শ্রাবণ। শ্রাবণের এমন চাহনি দেখে বৃষ্টি কিছুটা অস্বস্তি বোধ করে বলল, দেখুন, আমি জানি না সত্যি আপনার সাথে আমার কখনো বিয়ে হয়েছিল কিনা, আর সত্যি আমি আপনার বউ কিনা, কিন্তু দয়া করে আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি নীলকে ভালোবাসি, আর নীলকেই আমি নিজের স্বামী হিসেবে। আর বলতে পারলো না বৃষ্টি। শ্রাবণ সজোরে বৃষ্টির গালে একটা থাপ্পড় মেরে দিল। আচমকা শ্রাবণের এমন থাপ্পড় খেয়ে কিছুটা দূরে গিয়ে ফ্লোরে পড়ে গেল বৃষ্টি। তারপর গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ঘুরে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ দৌড়ে গিয়ে বৃষ্টির চুলের মুঠি ধরে মুখের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একবার যদি তোর মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনি বৃষ্টি, তাহলে তোর জিহ্বা আমি কেটে ফেলে দেব। তুই শুধু শ্রাবণের। শ্রাবণ ছাড়া তোর জীবনে আর কেউ ছিল না, এখনো নেই, আর কোনোদিন আসবেও না। শ্রাবণের কথা শুনে বৃষ্টির কিছু বলতে পারছে না। চুলে খুব ব্যথা পাচ্ছে বৃষ্টি, তাই কিছু না বলে শ্রাবণের হাতের উপর হাত রেখে কান্না করে আহ শব্দ করে উঠল। সাথে সাথে বৃষ্টির চুলের মুঠি ছেড়ে দিল শ্রাবণ। তারপর বৃষ্টির দুগালে হাত রেখে উত্তেজিত হয়ে বলল, সরি জান, আসলে তোমার কথা শুনে খুব রাগ উঠে গিয়েছিল, তাই খেয়াল করিনি। খুব ব্যথা লেগেছে তোমার? সরি জান, আর হবে না, প্লিজ কেঁদো না। তোমার চোখের জল যে সহ্য করতে পারি না আমি। কথাগুলো বলতে বলতে বৃষ্টির গালে আর কপালে চুমু এঁকে দিল শ্রাবণ। বৃষ্টি অবাক হচ্ছে শ্রাবণের এমন আচরণে। ক্ষণে ক্ষণে একটা মানুষের আচরণ কি করে পাল্টাতে পারে সেটা ভেবে পাচ্ছে না বৃষ্টি। কিন্তু শ্রাবণকে দেখে বড্ড বেশি ভয় করছে ওর। বৃষ্টি এখন কি করে শ্রাবণের থেকে ছাড়া পাবে তা ভেবে পাচ্ছে না। তাই বৃষ্টি বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, প্লিজ আমায় ছাড়ুন, আমি কিছু খাবো। শ্রাবণের থেকে ছাড়া পেতে বলল বৃষ্টি। বৃষ্টির কথা শুনে কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে বৃষ্টিকে কোলে তুলে নিল শ্রাবণ। হঠাৎ এভাবে কোলে নেওয়ায় বৃষ্টি বলল, কি করছেন কি? প্লিজ নামিয়ে দিন আমায়, আমি একাই যেতে পারবো। কোনো কথা নয়, চুপ করে আমার সাথে চলো সুইট হার্ট। শ্রাবণের কথা শুনে আর কিছু বলার সাহস পেল না বৃষ্টি। শ্রাবণ ওকে কোলে নিয়ে নিচে চলে আসলো। তারপর ডাইনিং এর টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর একটা প্লেটে খাবার নিয়ে নিজ হাতে মেখে বৃষ্টির মুখের কাছে ধরে বলল, হা করো বৃষ্টি। আমি একা খেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। উফ, বলেছি না আমার কথার উপর কোনো কথা নয়। হা করো তুমি, এখন থেকে আমার হাতেই খাবে। কিন্তু আমি নিজে খেতে পারবো তো, আর তাছাড়া আমার কি হাত নেই যে আপনাকে খাইয়ে দিতে হবে আমায়? বেশি কথা আমি একদম পছন্দ করি না। ভালোই ভালোই হা করো, খাবারটা খেয়ে নাও। শ্রাবণের ধমক খেয়ে আর কিছু বলার সাহস পেল না বৃষ্টি। চুপচাপ শ্রাবণের হাতে খেতে লাগলো। কেন জানে না শ্রাবণকে খুব কাছের কেউ মনে হচ্ছে বৃষ্টির। মনে হচ্ছে এর আগেও যেন শ্রাবণের এমন ধমক, এমন শাসন শুনেছে ও। এই অল্প সময়ের মাঝে কেন জানি না শ্রাবণের প্রতি একটা ভালো লাগা কাজ করছে বৃষ্টির মনে। বৃষ্টি জানে না ওর এমন কেন হচ্ছে। তবে কি সত্যি এই লোকটা ওর স্বামী? সত্যি কি এক সময় খুব ভালোবাসতো বৃষ্টি ওকে? এসব আকাশ পাতাল ভাবছে আর বৃষ্টি খাচ্ছে। কতটা খেয়েছে বৃষ্টির সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ শ্রাবণের কথায় ধ্যান ভাঙে বৃষ্টির। আরে সুইট হার্ট, তোমার মেমোরি লস হয়ে কি তোমার খাবারটাও অনেক বেড়ে গেছে নাকি? আগে কখনো তো তোমায় এত খেতে দেখিনি আমি। নাকি আমার হাতে খাচ্ছ বলে
এতগুলো খাবার খেলে? ডেভিল হাসি দিয়ে শ্রাবণের কথা শুনে প্লেটের দিকে একবার তাকিয়ে আবার শ্রাবণের দিকে তাকিয়ে বৃষ্টি বলল, অনেক খেয়েছি মানে? আমি কখন খেলাম? প্লেটের খাবারগুলো সব কই? এই, তোমার কি কিছুক্ষণ পর পর মেমোরি লস হয় নাকি সুইটহার? নাকি খাবারটা একটু বেশি স্বাদের হয়েছে, কোনটা? এত খেলে তো মোটা হয়ে যাবে। অবশ্য তুমি মোটা হলে তাতে আমার কোনো আপত্তি নেই, শুধু আর কুলে নিতে পারবো না, এই আর কি। শ্রাবণের কথা শুনে রাগ হচ্ছে বৃষ্টির। বৃষ্টি নিজের রাগটাকে সংযত রেখে কৌতূহলবশত শ্রাবণকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি তো বলেছিলেন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল, আমি আপনার বউ। তাহলে এই 1 বছর আপনি আমার কোনো খোঁজ করেননি কেন? বৃষ্টির প্রশ্ন শুনে মুখটা মলিন হয়ে গেল শ্রাবণের। শ্রাবণ শান্ত গলায় বলল, খুব কাছের একজন বিশ্বাসঘাতকতা করেছিল আমার সাথে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে বুকে ছুরি মেরেছিল আমার, যার ফলে আমি তোমার খোঁজ নিতে পারিনি বৃষ্টি। শ্রাবণের কথা শুনে বৃষ্টি ভ্রু কুঁচকে বলল, কে সে যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? আর কেনই বা এমন করেছিল? আপনি শাস্তি দেননি তাকে? না, আমি তাকে শাস্তি দিতে পারবো না, কারণ সে আমার আত্মা, আমার প্রাণ সে। আর আত্মাকে কষ্ট দেওয়া মানে তো নিজেকে কষ্ট দেওয়া, প্রাণকে কষ্ট দেওয়া মানে তো নিজেকেই শাস্তি দেওয়া, তাই না? যাকে আপনি এত ভালোবাসেন সে কেন করেছিল আপনার সাথে বিশ্বাসঘাতকতা? কি এমন হয়েছিল যে সে এমন করেছে আপনার সাথে? সেই উত্তর তো আমারও অজানা বৃষ্টি, তবে খুব জলদি সেই উত্তর পেয়ে যাব আমি। এখন শুধু তোমার স্মৃতি ফেরার অপেক্ষা। আমার স্মৃতি ফেরার সাথে আমার উত্তর পাওয়ার সম্পর্ক কি? সে তুমি বুঝবে না। খাওয়া শেষ, এখন লক্ষ্মী মেয়ের মতো রুমে গিয়ে বসে থাকো, আমি খাওয়া শেষ করে আসছি, তোমার সাথে কিছু কথা আছে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না, সোজা উপরে চলে গেল। কেন জানে না শ্রাবণের কথা অমান্য করতে ইচ্ছে হচ্ছে না ওর। শ্রাবণকে খুব কাছের মানুষ মনে হচ্ছে বৃষ্টির। বৃষ্টির রুমে গিয়ে বেলকুনিতে চলে গেল। বেলকুনিটা বেশ বড়, সেখানে বেশ কয়েকটা ফুলের গাছ লাগানো টবে, পাশেই একটা দোলনা। বৃষ্টি গিয়ে দোলনায় বসে পড়ল। তখনই ওর চোখ পড়ল পাশে থাকা একটা গিটারের দিকে। গিটারটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো বৃষ্টি। বৃষ্টি বারবার মনে হচ্ছে ও আগেও একবার এখানে এসেছে, এই জিনিসগুলো খুব পরিচিত ওর। আর শ্রাবণ সত্যিই ওর খুব কাছের কেউ, কিন্তু কোনো মতেই মনে করতে পারছে না কিছুই বৃষ্টি। বৃষ্টির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল সব মনে করার চেষ্টা করায়। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় বৃষ্টি জ্ঞান হারালো। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলো শ্রাবণ। রুমে এসে বৃষ্টিকে না পেয়ে বৃষ্টি বৃষ্টি বলে ডাকতে লাগলো ওকে। বৃষ্টির কোনো সারা শব্দ না পাওয়ায় শ্রাবণের মনে হলো বৃষ্টি হয়তো পালিয়ে গেছে ওর কাছ থেকে। কথাটা মনে হতেই মাথায় যেন রক্ত উঠে গেল শ্রাবণের। শ্রাবণ হাতের মুঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে নিজে নিজেই বলল, বৃষ্টি, তুমি যদি সত্যি এখান থেকে পালিয়ে গিয়ে থাকো, তাহলে তুমি ভাবতেও পারবে না আমি তোমার কি হাল করব। তোমার মেমোরি লস হয়েছে বলে তোমায় ছেড়ে রেখেছি আমি। যদি তুমি পালিয়ে গিয়ে থাকো, তাহলে আমি ভুলে যাব তোমার মেমোরির লসের কথা। একবার শুধু তোমায় পেয়ে নিয়ে আমি। কথাগুলো বলেই বৃষ্টিকে খোঁজার জন্য বাইরে যেতে নিল শ্রাবণ। তখনই হঠাৎ কি মনে করে বেলকুনির দিকে একবার গেল। বেলকুনিতেও কাউকে দেখতে না পেয়ে যখনই শ্রাবণ ভাবলো এবার ফিরে যাবে, তখনই শ্রাবণের চোখ পড়ল বেলকুনির ফ্লোরের দিকে। বৃষ্টি জ্ঞান হারিয়ে শ্রাবণের গিটারটা হাতে নিয়ে নিচে পড়ে আছে। বৃষ্টিকে এই অবস্থায় দেখা মাত্র উত্তেজিত হয়ে পড়ল শ্রাবণ। দৌড়ে বৃষ্টির কাছে গিয়ে বৃষ্টির মাথাটা নিজের কোলে তুলে নিল। তারপর বৃষ্টিকে বলতে লাগলো, এই জান, জান, কি হয়েছে তোমার? এই বৃষ্টি, কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? কথা বলো বৃষ্টি, কথা বলো আমার সাথে। শ্রাবণ পাগলের মতো বৃষ্টিকে ডাকছে, কিন্তু কিছুতেই বৃষ্টির জ্ঞান ফিরছে না। তাই শ্রাবণ বৃষ্টিকে কোলে তুলে নিল। তারপর দ্রুত চলে গেল গাড়িতে। গাড়ি করে বৃষ্টিকে হাসপাতালে নিয়ে গেল শ্রাবণ। ডাক্তার এসে বৃষ্টিকে দেখে শ্রাবণকে বলল, মিস্টার শ্রাবণ, আপনার ওয়াইফ এখন একটু ঘুমাক, আপনি আমার সাথে আসুন। ডাক্তারের কথা শুনে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে ডাক্তারের কাছে চলে গেল শ্রাবণ। ডাক্তার নিজের চেম্বারে গিয়ে বসে শ্রাবণকে বলতে লাগলো, মিস্টার শ্রাবণ, আপনার কাছে যা শুনলাম আর আপনার ওয়াইফকে দেখে যা বুঝলাম,
তাতে বেশ ভালো করে বুঝতে পারলাম যে আপনার ওয়াইফ তার মাথায় অ্যাক্সিডেন্ট খুব বেশি আঘাত পেয়েছিল, যার কারণে ওনার স্মৃতি নষ্ট হয়ে গেছে। আর উনি হয়তো কোনোভাবে আজকে পুরনো কোনো কথা জোর করে মনে করার চেষ্টা করেছিল, যার ফলে উনি জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল, আমার বৃষ্টির কি আর কখনো পুরনো স্মৃতি ফিরবে না ডাক্তার? হ্যাঁ, ফিরবে, অবশ্যই ফিরবে উপরওয়ালা চাইলে। কিন্তু সেই সময়টা কখন আসবে এটা শিওর বলা যাচ্ছে না মিস্টার শ্রাবণ। তবে একটা কথা, আপনি কখনো ভুল করে ওনাকে জোর করে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করবেন না, তাহলে আপনার ওয়াইফের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি উনি পাগলও হয়ে যেতে পারে। ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল, আমি চেষ্টা করব না ডাক্তার, চেষ্টা করব না বৃষ্টির স্মৃতি ফেরানোর, তবুও ওকে সুস্থ করে দিন আপনি। সত্যি আপনার ওয়াইফের কপালটা খুব ভালো মিস্টার শ্রাবণ, তাই আপনি ওকে এতটা ভালোবাসেন। চিন্তা করবেন না, আপনার ওয়াইফ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শুধু ওনার উপর কোনো বিষয়ে কখনো জোর খাটাবেন না, আর জোর করে ওনাকে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করবেন না। ওকে ডাক্তার, আমি মনে রাখবো আপনার কথা। আমি কখনো কোনো বিষয়ে জোর করব না বৃষ্টির সাথে, কখনো ওকে পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টাও করব না। শ্রাবণের কথা শুনে মুচকি হেসে ডাক্তার বলল। কথাগুলো বলে বৃষ্টির ক্যাবিনের দিকে চলে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যেতেই ডাক্তার মুচকি হেসে বলল, এমন একটা রাগী লোক যে কারোর জন্য এতটা পাগল হতে পারে, তাই শ্রাবণ চৌধুরীকে না দেখলে হয়তো জানতেই পারতাম না। শ্রাবণ ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বৃষ্টির ক্যাবিনে গেল। ক্যাবিনে ঢোকা মাত্রই সামনে দেখে রাগে কপালের রগ ফুলে উঠল শ্রাবণের। হাতের মুঠ শক্ত করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। বৃষ্টির জ্ঞান ফিরে এসেছে, আর বৃষ্টির পাশে বৃষ্টির হাত ধরে বসে আছে নীল। নীলের পাশেই দাঁড়িয়ে আছে নীলের মা আর বাবা। শ্রাবণকে দেখা মাত্রই নীলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল বৃষ্টি, কারণ বৃষ্টির মনে আছে শ্রাবণ বলেছিল ওর মুখে যেন অন্য কোনো ছেলের নাম না শোনে শ্রাবণ। সেখানে ওর হাত ধরা দেখলে তো শ্রাবণ কি করে বসবে তার কোনো ঠিক নেই। সেই ভয়েই নীলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল বৃষ্টি। বৃষ্টির এমন আচরণে নীল শ্রাবণকে না দেখে আবারও বৃষ্টির হাত ধরে বলল, কি হলো নীলা, তুমি হাতটা সরিয়ে নিলে কেন আমার থেকে? নীলের কথার উত্তরে বৃষ্টি কিছু বলার আগেই শ্রাবণ গম্ভীর গলায় বলে উঠল, তোমার জ্ঞান ফিরেছে বৃষ্টি? কেমন আছো এখন তুমি? শ্রাবণের গলার স্বর শোনা মাত্র বৃষ্টির হাতটা ছেড়ে দিল নীল। যতই হোক নীল তো প্রমাণ পেয়েছে বৃষ্টি শ্রাবণের বউ। নীল বৃষ্টির কাছ থেকে উঠে এসে শ্রাবণকে বলল, কেমন আছেন মিস্টার শ্রাবণ? আর নীলা অজ্ঞান হলো কি করে? আপনার বাসায় গিয়ে জানতে পারলাম আপনি ওকে নিয়ে হাসপাতালে এসেছেন, তাই আমরাও চলে এলাম। কি হয়েছিল আমার নীলার? নীলের কথা শুনে রাগ হলেও নিজের রাগটাকে কন্ট্রোলে রেখে শ্রাবণ বলল, ও তোমার নীলা নয়, নীল আহমেদ, ও আমার বৃষ্টি। এতটুকু বলেই নীলকে পাশ কাটিয়ে বৃষ্টির কাছে চলে গেল শ্রাবণ। তারপর বৃষ্টির পাশে বসে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন আছো বৃষ্টি? তুমি বেলকনিতে অজ্ঞান হলে কি করে? শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছুটা অস্বস্তি বোধ করল। জানি না আমার কি হয়েছিল, মাথায় প্রচন্ড ব্যথা হয়, তারপরেই চারিদিকে অন্ধকার হয়ে জ্ঞান হারাই আমি। তারপর আর কিছু মনে নেই আমার। বৃষ্টির অস্বস্তির বিষয়টা বুঝতে পেরে বৃষ্টির থেকে সরে দাঁড়ালো শ্রাবণ। তারপর নীলের বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল আন্টি? এই তো ভালো আছি বাবা, কিন্তু নীলা মামুনির জন্য মনটা কেমন করছিল, তাই তোমার বাসায় গিয়েছিলাম। তোমাদের সেখানে না পেয়ে এখানেই চলে আসলাম। ওহ, ভালো করেছেন আন্টি। এখন আমাদের সাথে বাসায় চলুন, আমি ডাক্তারি থেকে বৃষ্টির রিলিজ নিয়ে আসছি। শ্রাবণের কথা শুনে বৃষ্টি বলল। বৃষ্টির গলা পেয়েই পেছন দিকে ঘুরে তাকালো শ্রাবণ। তারপর বলল, কিছু বলবে আমায় বৃষ্টি? হ্যাঁ, মানে আসলে আমি মামনির সাথে বাসায় যেতে চাই। আপনার বাসায় যাব না আমি, আমায় একটু মামনির বাসায় যেতে দিন না প্লিজ। বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ কিছু বলবে তার আগেই নীলের মা বলল, হ্যাঁ বাবা শ্রাবণ, আমরা নীলামাকে নিয়ে যেতে চাই আমাদের সাথে। কয়েকদিন পর না হয় আবার ওকে নিয়ে এসো তুমি। নীলের মতো তুমিও আমার আরেক ছেলে। প্লিজ বাবা, না করো না। নীলাকে হঠাৎ যেভাবে তুমি নিয়ে এসেছো, আমার বাড়িটা একদম খালি হয়ে গেছে। নীলের মায়ের কথা শুনে শ্রাবণ কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, বৃষ্টি যখন চাইছে তখন যাবে ও আপনাদের বাসায়, তবে আজকে নয় কালকে। কালকে আমি নিজে গিয়ে রেখে আসবো ওকে আপনাদের বাসায়।
কথাগুলো বলেই কারো কোনো উত্তরের অপেক্ষা না করে নীলের হাত ধরে নিয়ে চলে গেল শ্রাবণ। বৃষ্টির ক্যাবিন থেকে বাইরে বেরিয়ে শ্রাবণ নীলকে উদ্দেশ্য করে বলল, দেখো নীল, আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তোমরা আমার অসুস্থতার সময় আমার বৃষ্টিকে নিজেদের বাড়ির মেয়ের মতো করে রেখেছো তাই। কিন্তু একটা কথা ভুলে যেও না, বৃষ্টি আমার বউ, তাই ওর থেকে যত দূরে থাকবে তুমি, তোমার জন্য ততই ভালো হবে। আমি ভালোর সময় ভালো আর খারাপের সময় কতটা খারাপ তা তোমার ধারণার বাহিরে। সো বুঝতেই তো পারছো। কথাটা বলেই নীলের পিঠে আস্তে করে দুইটা চড় দিয়ে ডেভিল হেসে চলে গেল শ্রাবণ। আর নীল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণের চলে যাওয়ার দিকে। হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বৃষ্টিকে বাসায় নিয়ে এলো শ্রাবণ। নীলের মা বাবাকেও আসতে বলেছিল, কিন্তু তারা আসেনি। বলেছে কাল তো নীলা যাবেই ওদের বাড়িতে, তাই তখনই দেখা হবে, এখন আর যাব না। বাসার সামনে গাড়ি থামাতেই গাড়ি থেকে নেমে সোজা শ্রাবণের রুমে চলে গেল বৃষ্টি। বৃষ্টির এভাবে যাওয়া দেখে অবাক চোখে তাকিয়ে রইল শ্রাবণ। তারপর বৃষ্টির পিছু পিছু নিজের রুমে গেল শ্রাবণ। বৃষ্টি শ্রাবণের রুমের দেয়ালে থাকা ছবিগুলো হাত বুলিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, এই ছবিগুলো সত্যি আমার? বৃষ্টি, এগুলো তোমার ছবি, আর এই ছবিগুলো আমি তুলিয়েছিলাম তোমার আড়ালে। আমার আড়ালে কেন? কারণ তুমি এখন যেভাবে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো, তখনও এমনই করতে। কিন্তু তখন তো আমি আপনার বউ ছিলাম, তাই না? আর তখন আমার স্মৃতিও ঠিক ছিল, তাহলে আমি আপনার থেকে দূরে যেতে চাইতাম কেন? সে অনেক কথা বৃষ্টি, এখন সেসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করবে, অনেক বেলা হয়ে গেল। কথাটা বলেই নিচে চলে গেল শ্রাবণ। শ্রাবণের ব্যবহার একদম স্বাভাবিক, কোনো রাগ নেই। বৃষ্টির ভয়ও করছে না শ্রাবণকে দেখে। শ্রাবণ চলে গেল, বৃষ্টি ভাবতে লাগলো, এই লোকটাকে যত দেখি ততই আমার মনে হচ্ছে আমি ওনাকে চিনি। আলাদা একটা টান অনুভব করছিলাম আমি ওনার জন্য। কই, এমন টান তো কখনো নীলের জন্য অনুভব হয়নি আমার। তাহলে কি সত্যি আমি কখনো এই লোকটাকে খুব ভালোবাসতাম? কেন কিছু মনে পড়ছে না আমার? কেন মুছে গেছে সব স্মৃতি মন থেকে? তবে কেন এত ভালো লাগা অনুভব করছি আমি ওনার প্রতি, তাও আবার মাত্র এইটুকু সময়ের মাঝেই? এসব কথা ভেবেই মন খারাপ হচ্ছে বৃষ্টির। বৃষ্টি আলমারি থেকে একটা হলুদ রঙের জামা বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে নিচে না গিয়ে বেলকুনিতে চলে গেল বৃষ্টি। বেলকুনিতে গিয়ে দেখলো সেই গিটারটা নিচে পড়ে আছে। বৃষ্টি গিটারটা হাতে তুলে নিয়ে দোলনায় গিয়ে বসলো। তারপর গিটারটা বাজানোর চেষ্টা করতে লাগলো। আর তখনই শ্রাবণ খাবারের প্লেট হাতে রুমে ঢুকে বৃষ্টিকে ডাকতে লাগলো। শ্রাবণের ডাক শুনে গিটার হাতে উঠে আসলো বৃষ্টি। তারপর শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, আপনি গিটার বাজাতে জানেন শ্রাবণ? বৃষ্টির কথা শুনে খাবারের প্লেটটা টেবিলে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে শ্রাবণ বলল, জানি। আগে তোমায় গান শোনাতাম গিটার বাজিয়ে, কিন্তু তুমি হারিয়ে যাওয়ার পর আর কখনো বাজানো হয়নি। এখন আমায় একটু গান শোনাবেন? আসলে আগের কথা তো আমার কিছু মনে নেই, আর গিটারটা দেখে খুব ইচ্ছা করছে গিটার বাজিয়ে গান শুনতে। শোনাবেন? বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে বলল, শোনাবো, তবে আগে খেয়ে নাও তারপর। শ্রাবণের কথা শুনে খুশি হয়ে খেতে লাগলো বৃষ্টি। শ্রাবণ বৃষ্টিকে থামিয়ে দিয়ে নিজ হাতে বৃষ্টিকে খাওয়াতে লাগলো। বৃষ্টিও বাধ্য মেয়ের মতো শ্রাবণের হাতে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত মুছে শ্রাবণ বৃষ্টিকে নিয়ে বেলকুনিতে চলে গেল। তারপর গিটারটা হাতে নিয়ে বৃষ্টিকে পাশে বসিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, কি গান শুনবে জান? শ্রাবণের মুখে জান ডাকটা শুনে যেন হৃদয় ছুঁয়ে গেল বৃষ্টির। বৃষ্টি মুচকি হেসে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই শোনান। বৃষ্টির কথা শুনে মুচকি হেসে গিটার বাজিয়ে গান ধরলো শ্রাবণ। বুঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি, বুঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি। তুমি আমার অবুঝ আদরে গল্পে সাজানো বাইনা, আমি জানি
তুমিও জানো এ মায়ার কেউ বোঝে না। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। গানটা গাওয়া শেষ করে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ। তাকিয়ে দেখে বৃষ্টি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে গান শুনতে শুনতে। শ্রাবণ হাতের গিটারটা পাশে রেখে কোলে তুলে নিল বৃষ্টিকে। তারপর বিছানায় এসে সযত্নে শুইয়ে দিল বৃষ্টিকে। তারপর বৃষ্টির কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বৃষ্টির কপালে চুমু এঁকে দিল শ্রাবণ। তারপর বৃষ্টির গালে হাত রেখে বলতে লাগলো, জানি না সেদিন কি হয়েছিল তোমার, কেন ওই রকম করেছিলে তুমি আমার সাথে, কেন খুন করতে চেয়েছিলে আমায়। লাইফ সাপোর্ট থেকে বেরোনোর পর ভেবেছিলাম তোমায় অনেক শাস্তি দেব আমি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তিলে তিলে কষ্ট দেব তোমায়। কিন্তু কি করব বলো জান, তোমার মতো করে আমি তো তোমায় ভালোবাসিনি, তোমায় ভালোবেসেছি আমি নিজের প্রাণের চেয়েও বেশি। তোমায় কষ্ট দিতে গেলে যে সেই কষ্টটা আমার বুকে এসেই লাগবে, কি করে বোঝাবো তোমায় আমি। তুমি আমার রক্তে মিশে গেছো, তোমাকে কষ্ট দিতে গেলে যে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমার বুকে এসে লাগে। বড্ড বেশি ভালোবাসি আমি তোমায় জান, এতটা ভালোবাসি যে তোমায় কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না আমি। তুমি আমার সাথে যাই করে থাকো না কেন, আমি জানি তুমিও আমায় অনেক ভালোবাসো। আর আমায় খুন করতে চাওয়ার পিছনেও নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যা আমার অজানা। এখন শুধু তোমার স্মৃতি ফেরার অপেক্ষা বৃষ্টি, তারপর আমি জানতে পারবো তুমি সেদিন কেন অমন করেছিলে আমার সাথে। আই লাভ ইউ জান, লাভ ইউ সো মাচ। কথাগুলো বলেই ঘুমন্ত বৃষ্টির ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো শ্রাবণ। তারপর কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। দুফোঁটা জল গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে। শ্রাবণ চোখ মুছে বেরিয়ে গেল রুম থেকে। ভালোবাসা যে বড়ই কষ্টের, মানুষ হাজার চেষ্টা করেও নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে পারে না। নিজে হাজার কষ্টে থেকেও সুখে থাকার অভিনয় করে যায় ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে। হাজার চাওয়া সত্ত্বেও তার কোনো ক্ষতি করতে পারে না। নিচে এসে শ্রাবণ ওর লোকদের ডাকল। তারপর সবাই এলে শ্রাবণ সবাইকে উদ্দেশ্য করে বলল, খোঁজ পেয়েছ ওদের? কোথায় আছে ওরা? শ্রাবণের কথা শুনে মাথা নিচু করে লোকগুলো উত্তর দিল, এখনো কোনো খোঁজ পাইনি স্যার। আমরা আপ্রাণ চেষ্টা করছি ওনাদের খুঁজে বের করতে, কিন্তু পাচ্ছি না কোথাও। সবার কথা শুনে রাগী গলায় শ্রাবণ বলল, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো ওদের। ওদের খুঁজে পেলেই অনেক প্রশ্নের উত্তর পাবো আমি। এখন তোমরা যাও এখান থেকে, আর যেখান থেকে পারো খুঁজে বের করো ওদের। ওদের খবর আমার চাই, যত দ্রুত সম্ভব চাই। শ্রাবণের কথা শুনে সবাই মাথা নিচু করে চলে গেল সেখান থেকে। ওরা চলে যেতেই শ্রাবণ বলল, বর্ষা, সৌরভ আর নাজমুলকে খুঁজে বের করতেই হবে আমাকে। ওদের পেলেই আমি আমার অনেক প্রশ্নের উত্তর পাবো। হঠাৎ কোথায় উড়ে গেল এভাবে? আমি হাসপাতালে এতগুলো দিন মৃত্যুর সাথে লড়াই করলাম, তবুও কেন ওরা একটিবারের জন্যও এলো না সেখানে? হাসপাতাল থেকে ফিরে নিজের রুমে এসে বৃষ্টির একটি ছবি হাতে বসে আছে নীল। চোখ দুটো ওর ছলছল করছে। ও যে ওর নীলকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিল। নীলার সাথে তো বিয়ে হতেও যাচ্ছিল ওর। তাহলে হঠাৎ কি থেকে কি হয়ে গেল ওদের জীবনে? কেন এমন হলো? এসব ভাবতে আর বৃষ্টির ছবির দিকে তাকিয়ে আছে নীল। হঠাৎ মায়ের ডাকে ধ্যান ভাঙে নীলের। নীল, আসবো আমি? মায়ের ডাক শুনে তাড়াতাড়ি নিজের চোখটা মুছে নিল নীল। তারপর বৃষ্টির ছবিটা লুকিয়ে বলল, আমার রুমে আসতে আবার তোমার অনুমতি নিতে হয়? আসো, ভিতরে আসো। লুকিয়ে কি করবি নীল? মায়ের চোখকে ফাঁকি দেওয়া কি এতই সহজ? নীলাকে ভেবে আর কষ্ট পাস না নীল। নীলা যে আমাদের কাছে শুধুমাত্র আমানত হিসাবে ছিল। ওকে এ বাড়িতে সারা জীবনের মতো রাখার অধিকার ছিল না আমাদের। যার জিনিস সে তো নিয়ে যাবেই বল। আমাদের তো এখানে কিছুই করার নেই। মায়ের কথা শুনে মাকে জড়িয়ে ধরল। একটু পর মাকে ছেড়ে দিয়ে নীল ধরা গলায় বলল, জানো আম্মু, নীলাকে যখন তুমি এই বাসায় নিয়ে এসেছিলে তখন ওর উপর খুব হিংসে হতো আমার। কারণ আমার তখন মনে হতো তুমি আমার ভালোবাসার ভাগটা ওকে দিচ্ছ।
কিন্তু একই বাসায় থাকতে থাকতে কখন যে ওর প্রতি আমার ভালো লাগা চলে আসে আমার মনে, আমি বুঝতেই পারিনি। আর একটা সময় সেই ভালো লাগাটাই ভালোবাসায় পরিণত হলো। সত্যি অনেক বেশি ভালোবেসে ফেললাম আমি নীলাকে। স্বপ্ন সাজাতে লাগলাম ওকে নিয়ে। কখনো ভাবিনি ওকে এভাবে চিরদিনের মতো হারিয়ে ফেলবো আমি। মাত্র 1 বছরের ভালোবাসা এভাবে দাগ কেটে যাবে আমার মনে। বড্ড কষ্ট হচ্ছে আমার আম্মু। নিজের ভালোবাসাকে অন্যের সাথে মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে আমার। কথাগুলো বলতে বলতে আবারও মাকে জড়িয়ে ধরল নীল। নীলের মা নীলের কথা শুনে মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট পাস না বাবা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। আল্লাহ যার সাথে লিখে রেখেছেন তার সাথেই বিয়ে হবে। এখানে আমাদের মানুষের হাতে কিছুই নেই। তোর জন্য আমি নীলার চাইতেও সুন্দরী মেয়ে এনে দিব। তুই নীলাকে ভুলে যা নীল, ভুলে যা। মায়ের কথা শুনে মাকে ছেড়ে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, ভুলে যাও কি এতই সহজ আম্মু? আমি চাইলেও কখনো ভুলতে পারবো না নীলাকে, কারণ আমি ওকে সত্যিকারে ভালোবেসেছি। তবে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না শ্রাবণ আর নীলার মাঝে। দূর থেকে প্রার্থনা করে যাব যেন যেখানে থাকে সুখে থাকে, শান্তিতে থাকে আমার নীলা। আর কিছু চাই না, আমি শুধু এতটুকুই চাই আম্মু, আর কিচ্ছু চাই না। নীলের কথা শুনে নীলের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে গেলেন নীলের মা। সে চাইলেও যে পারবে না নীলকে এনে দিতে তার একমাত্র ছেলের জন্য। তবে তিনি তো মা, ছেলের কষ্ট দেখে তারও যে অনেক বেশি কষ্ট হচ্ছে বুকে। তবে সে চায় না নিজের কষ্টটাকে ছেলের সামনে প্রকাশ করে তার কষ্টটা আরো বাড়িয়ে দিতে। কপালে কারো ভালোবাসার পরশ পেয়ে ঘুম ভাঙে বৃষ্টির। বৃষ্টি মিটিমিটি করে তাকিয়ে দেখে ওকে অনেক শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছে শ্রাবণ। শ্রাবণের বুকে নিজেকে দেখে কিছুটা অস্বস্তি বোধ করে বৃষ্টি, তাই শ্রাবণের থেকে ছাড়া পেতে বলে ওঠে, ওয়াশরুমে যাব, প্লিজ আমায় ছাড়ুন। বৃষ্টির কথা শুনে শ্রাবণ বৃষ্টিকে না ছেড়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে আমায় জান? শ্রাবণের কথা শুনে বৃষ্টির শ্রাবণের থেকে দূরে সরার বৃথা চেষ্টা করে বলে, কি 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 চান? তোমার ওই গোলাপি ঠোঁটের একটু ছোঁয়া দেবে আমায় জান? মনে হয় কত শত যুগ হলো আমি পাইনি সেই ছোঁয়া, দেবে আমায় একটুখানি? শ্রাবণের কথা শুনে খুব অস্বস্তি হতে লাগলো বৃষ্টির। কি বলবে বুঝতে পারছে না ও, কারণ শ্রাবণ যদি সত্যি ওর স্বামী হয়ে থাকে তাহলে তো ওর কাছে এটা চাওয়াটাই স্বাভাবিক বিষয়। বৃষ্টি কিছু ভেবে না পেয়ে বলে উঠল, আমি তো কেবল ঘুম থেকে উঠলাম, আমি এখনো দাঁত ব্রাশ করিনি, মুখে গন্ধ, আমায় যেতে দিন প্লিজ। বৃষ্টির কথা শুনে মুচকি হাসলো শ্রাবণ। তারপর বৃষ্টি কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টির ঠোঁট জোড়াকে আঁকড়ে ধরলো। খুব গভীরভাবে কিস করতে লাগলো বৃষ্টিকে। ঘটনার আকস্মিকতায় পাথরের মূর্তির মতো হয়ে গেল বৃষ্টি। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না ওর। একটু পর বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ, তারপর অন্যদিকে ঘুরে বলল, চলে যাও জান, চলে যাও এখান থেকে। কিছুক্ষণের জন্যে একা ছেড়ে দাও আমায়, আমি একটু একা থাকতে চাই। শ্রাবণের কথার মানে কিছুই বুঝতে পারলো না বৃষ্টি, তাই দ্রুত ওয়াশরুমে চলে গেল। স্মৃতি হারানোর পর থেকে কখনো কেউ এরকমটা করেনি ওর সাথে। কেন জানে না, ভীষণ রাগ আর লজ্জা দুটোই হচ্ছে বৃষ্টির। তবে শ্রাবণের প্রতি একটা মায়া কাজ করছে ওর মনে। বৃষ্টি চলে যেতেই শ্রাবণ উঠে বসে ওয়াশরুমের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, তুমি জানো না জান, তোমায় আমি ঠিক কতটা ভালোবাসি। আজ আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও তোমার উপর নিজের অধিকার খাটাতে পারছি না। তার একটাই কারণ, আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। আমি তোমার জন্য অপেক্ষা করব জান, তোমার স্মৃতি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি। তবে তোমায় এত কাছে পেয়ে যে এতটুকু পাওয়াটা মিস করতে পারছিলাম না আমি, তাই তোমার অমতেই তোমায় স্পর্শ করে বসলাম। প্লিজ জান, রাগ করো না আমার উপর। রাগ করলেও যে আমার করার কিছুই নেই, আমি যে তোমার নেশায় আসক্ত জান। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে উঠে চলে গেল শ্রাবণ। পরের দিন সকাল 10টা। বৃষ্টিকে নিয়ে গাড়ি করে নীলদের বাসায় যাচ্ছে শ্রাবণ। এই সময়টুকুর মাঝে বৃষ্টির সাথে আর একবারও কথা হয়নি শ্রাবণের। বৃষ্টিও যতটা সম্ভব শ্রাবণের থেকে দূরে দূরে থেকেছে, মুখোমুখি হলেও কথা বলেনি শ্রাবণের সাথে। শ্রাবণকে দেখে কেমন একটা লজ্জা কাজ করছে বৃষ্টির মাঝে। শ্রাবণের মুখোমুখি হলেই মনে পড়ে যাচ্ছে গতকালকের শ্রাবণের সেই স্পর্শের কথা। নীলদের বাসার সামনে এসে গাড়ি থামাতেই
বৃষ্টি গাড়ি থেকে নামার জন্য পা বাড়ালো। তখনই বৃষ্টির হাতটা ধরে ফেললো শ্রাবণ। তারপর বৃষ্টিকে এক টানে নিজের কাছে এনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুমি চেয়েছো তাই তোমায় রেখে যাচ্ছি এখানে আমি। তবে একটা কথা মনে রেখো বৃষ্টি, তুমি শুধু আমার, আমি ছাড়া আর কেউ নেই তোমার জীবনে। নীল আহমেদ বা অন্য কোনো ছেলের কথা কল্পনাতেও আনবে না তুমি, তাহলে আমার চেয়ে ভয়ানক আর কেউ হবে না তোমার জন্যে। কথাটা মাথায় রেখো। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই বৃষ্টির কপালে চুমু দিয়ে বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ। তারপর একটা ফোন বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বলল, এই ফোনটা তোমার কাছে রাখো বৃষ্টি, আমি যখন কল দিব আমার সাথে কথা বলবে এটা দিয়ে। আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নেবে। আমি আগামী পরশুদিন এখান থেকে নিয়ে যাব তোমায় আমার কাছে। এখন যাও। এতটুকু বলতেই বৃষ্টি কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে নেমে যেতে নিল। আর তখনই আবারও বৃষ্টির হাত ধরে টান দিল শ্রাবণ। শ্রাবণের টান দেওয়াতে শ্রাবণের বুকে মুখ উবড়ে পড়ল বৃষ্টি। বৃষ্টি মাথা তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে শ্রাবণের দিকে। শ্রাবণ বৃষ্টির দিকে তাকিয়ে অসহায়ভাবে চেয়ে বলল, এখানে না থাকলে হয় না জান, তোমায় ছাড়া যে থাকতে পারবো না আমি। চলো না ফিরে যাই, সবার সাথে একটু দেখা করে। শ্রাবণের কথা শুনে মাথা নিচু করে আস্তে করে বৃষ্টি বলল, মাত্র 2 দিনেরই তো ব্যাপার, থাকি না এই 2 দিন মামুনির কাছে। আচ্ছা ঠিক আছে, যাও জান, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি জান, প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। শ্রাবণের কথা শুনে বৃষ্টি মাথা নেড়ে সম্মতি দিল। শ্রাবণ আর কিছু না বলে হাত ছেড়ে দিল বৃষ্টির। বৃষ্টি গাড়ি থেকে নেমে ভেতরে যাওয়ার সময় একবার ফিরে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ অসহায়ভাবে তাকিয়ে আছে ওর দিকে। বৃষ্টি আর কিছু না বলে ভেতরে চলে গেল। বৃষ্টি চলে যাওয়ার পর শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে স্টার্ট দিয়ে চলে গেল। বাসার ভেতরে ঢুকতেই বৃষ্টিকে দেখে এগিয়ে এলো নীলের মা। তারপর বৃষ্টির হাত ধরে আনন্দিত কণ্ঠে বলল, কেমন আছিস নীলামা? তোর শরীর এখন কেমন? জামাই এলো না তোর সাথে? শ্রাবণ কোথায়? ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? উনি আসেনি, ওনার কাজ আছে বললেন। আমিও ভালো আছি। আয় মা, বস এখানে। নীল, এই নীল, দেখে যা, নীলামা এসেছে। নীলা নামটা শুনতেই রুম থেকে এক প্রকার দৌড়ে এলো নীল। তারপর নীলার কাছে এসে নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, কেমন আছো নীলা? জি ভালো আছি আমি, আপনি কেমন আছেন নীল ভাইয়া? আছি। শ্রাবণ চৌধুরী আসেননি তোমার সাথে? না, ওনার কি কাজ আছে বললেন, তাই আমায় নামিয়ে দিয়ে চলে গেছেন। এভাবে কিছুক্ষণ গল্প করে কাটালো বৃষ্টির। বিকেলে নিজের রুমে বসে আছে বৃষ্টি। এতটুকু সময়ে প্রায় 7 থেকে 10 বার ফোন করে কথা বলেছে শ্রাবণ বৃষ্টির সাথে। বৃষ্টি চুপচাপ বসে আছে আর ভাবছে শ্রাবণের কথা। শ্রাবণের কথা মনে পড়ছে আর এক অজানা অনুভূতি খেলে যাচ্ছে বৃষ্টির মনে। তখনই বৃষ্টির ধ্যান ভেঙে গিয়ে রুমে ঢুকলো নীলের মা। তারপর বৃষ্টির পাশে বসে বলল, নীলামা, তুই যে এই 2 দিন শ্রাবণের কাছে থাকলি, ওর কাছে থেকে কি মনে হলো তোর? মানে পুরনো কিছু মনে পড়েছে তোর? শ্রাবণ তোর উপর কোনো রকম অত্যাচার করেনি তো? বা তোর উপর কোনো জোর করেনি তো? আমার কাছে কিছু লুকাবি না মা, পেটে না ধরলেও এই 1 বছরে তুই আমার মেয়ে হয়ে গেছিস। নীলের মায়ের কথা শুনে নীলের মাকে জড়িয়ে ধরলো বৃষ্টি। তারপর মুচকি হেসে বলল, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দিব কি করে বলো তো মামুনি? তো একটা একটা করে বল না। আমার যে কিছুই ভালো লাগছে না মা তোর জন্যে। একটা কথা কি জানো মামুনি, আমার কেন জানি না ওনার বাসায় যাওয়ার পর থেকে, ওনার কাছাকাছি থাকার পর বারবার মনে হয়েছে আমি ওনাকে চিনি, উনি আমার খুব কাছের কেউ। অজানা একটা মায়া কাজ করছে আমার ওনার জন্য, অজানা এক ফিলিংস যা আগে কখনো কারো জন্য হয়নি মামুনি। এমনটা কেন লাগে আমার ওনার জন্য আমি জানি না মামুনি, যেন উনি আমার কত জনম জনমের চেনা কেউ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো বৃষ্টি। বৃষ্টিকে থামতে দেখে বৃষ্টির মাথায় হাত রেখে নীলের মা মুচকি হেসে বলল, এটাই প্রকৃত ভালোবাসা নীলা, পবিত্র সম্পর্ক এটাকেই বলে। তুই যে সত্যি শ্রাবণের স্ত্রী ছিলি,
তোর এই অনুভূতিটাই তার প্রমাণ। আর শ্রাবণকে দেখে যতটা বুঝতে পেরেছি, ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। নীলের মায়ের কথা শুনে চাঁদনি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো তুমি ঠিকই বলছো মামুনি, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না কেন পুরনো কথাগুলো মনে করার চেষ্টা করলেই মাথায় প্রচণ্ড ব্যথা হয় আমার। জোর করে কিছু মনে করার চেষ্টা করিস না নীলা, সময় এলে নিজে থেকেই সব মনে পড়ে যাবে তোর। আচ্ছা তুই থাক, আমি এখন আসি, একটু কাজ আছে। কথাগুলো বলেই চাঁদনির মাথায় হাত বুলিয়ে চলে গেল নীলের মা। নীলের মা চলে যেতেই নীল চাঁদনির রুমের দরজার সামনে এসে বলল, ভেতরে আসতে পারি নীলা? আরে নীল ভাইয়া, আসো ভেতরে আসো। আমার রুমে ঢুকতে তোমার অনুমতির দরকার হয় বুঝি? কিন্তু এখন তো তুমি অন্য একজনের বউ, তাই দরকার হয় নীলা। নীলাকে মাথা নিচু করে মন খারাপ করে থাকতে দেখে নীল বলল, বাইরে থেকে আমি সব শুনেছি নীলা, আম্মু আর তোমার সব কথা শুনেছি আমি। আসলে তোমার মনের মাঝে আমার জন্য ভালো লাগা ছাড়া কখনো কোনো কিছু ছিলই না। সত্যিকারে ভালো তুমি শুধু শ্রাবণ চৌধুরীকে বাসো, আমাকে নয়। আসলে নীল ভাইয়া, আমাকে বলতে দাও নীলা, তুমি আসলে কখনো আমার ছিলেই না। তবে আমার এতে আফসোস নেই জানো নীলা, আমি সবসময় চাইবো তুমি যেন শ্রাবণের সাথে সুখে থাকো, শান্তিতে থাকো। আর আমি জানি শ্রাবণ তোমায় অনেক সুখে রাখবে। তার মতো করে ভালো তোমায় আর কেউ কখনো বাসতেই পারবে না, এমনকি আমিও না। শ্রাবণ সত্যি তোমায় অসম্ভব ভালোবাসে। তুমি কখনো শ্রাবণকে ছেড়ে যেও না নীলা। শ্রাবণ লোকটা রাগী হলো, ওনার মনটা খুব ভালো, আর তোমায় সে পাগলের মতো ভালোবাসে। এটা বুঝেছি আমি ওনার সাথে কথা বলে। নীলের কথাগুলো মাথা নিচু করে মনোযোগ দিয়ে চুপ করে শুনছে নীলা, তবে কোনো উত্তর দিচ্ছে না ও। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভেঙে নীলার। নীলা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে শ্রাবণ কল করেছে, ভিডিও কল। নীলা কোনো কিছু না ভেবেই কল রিসিভ করে সামনে ধরে। ফোন রিসিভ হতেই শ্রাবণ দেখতে পায় চাঁদনির পাশে নীল দাঁড়িয়ে আছে। ফোনের ভেতর দেখে মনে হচ্ছে যেন নীল চাঁদনির একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। ফোনের স্ক্রিনে এমন দৃশ্য দেখার সাথে সাথে মাথায় যেন রক্ত উঠে যায় শ্রাবণের। শ্রাবণ নিজের হাতের ফোনটা এক আছাড় দিয়ে ভেঙে ফেলে, তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে যায় নীলের বাসার উদ্দেশ্যে। শ্রাবণ কথা না বলে ফোন কেটে দেওয়ায় অবাক হয় চাঁদনি, কারণ এখানে আসার পর থেকে শ্রাবণ যতবারই কল করেছে ততবারই চাঁদনি বারবার বলার পরও ফোন কেটেছে। তাহলে এখন হঠাৎ কি হলো যে কথা না বলেই কেটে দিল? চাঁদনিকে অন্য মনস্ক দেখে নীল বলে উঠল, আমি হয়তো তোমায় বিরক্ত করছি তাই না নীলা? তুমি থাকো, আমি যাচ্ছি, পরে কথা হবে। কথাটা বলেই চাঁদনির উত্তরের অপেক্ষা না করেই চলে গেল নীল। কিন্তু সেদিকে চাঁদনির কোনো খেয়াল নেই। চাঁদনি এখন তার শ্রাবণকে নিয়ে ভাবছে। আধ ঘন্টার মাঝেই নীলদের বাসায় এসে পৌঁছালো শ্রাবণ। তারপর সোজা চলে গেল নীলদের বাসার ভেতরে। জোরে জোরে ডাকতে লাগলো চাঁদনির নাম ধরে। শ্রাবণের চিৎকার শুনে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো চাঁদনি, সাথে নীলের বাবা মাও। চাঁদনিকে দেখা মাত্র শ্রাবণ দ্রুত চলে গেল চাঁদনির কাছে। তারপর কোনো কথা না বলে চাঁদনির হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো দরজার দিকে। হাতের ব্যথায় চাঁদনি বলে উঠল, আহ কি করছেন কি শ্রাবণ? আমায় এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমি হাতে খুব ব্যথা পাচ্ছি, প্লিজ আমার হাতটা ছাড়ুন। চাঁদনির কথার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই শ্রাবণের। কপালের রগগুলো সব ফুলে উঠেছে। চাঁদনিকে নিয়ে দরজার কাছে যেতেই শ্রাবণের পথ আটকে দাঁড়ালো নীলের মা। তারপর চাঁদনির দিকে একবার তাকিয়ে শ্রাবণের দিকে চোখ সরিয়ে বলল, কি হয়েছে শ্রাবণ বাবা? তুমি এমন করে নীলাকে কোথায় নিয়ে যাচ্ছ? কাউকে কিছু বললেও না। নীলের মায়ের কথা শুনে থেমে গেল শ্রাবণ। তারপর রাগী গলায় বলে উঠল, পথ ছাড়ুন আন্টি, আমি চাঁদনিকে নিয়ে যাব এখান থেকে। শ্রাবণের কথা শুনে অবাক চোখে তাকিয়ে নীলের মা বলল, আজকে সকালেই তো নীলা এলো এ বাড়িতে, আর এখনই ওকে নিয়ে যাবে মানে? নীলার না দুদিন থাকার কথা বাবা? কথা ছিল, এখন আর কথা নেই। আমি ওকে এখনই এখান থেকে নিয়ে যাব, আর কখনো এ বাড়িতে আসবে না ও। সরুন আপনি আমার সামনে থেকে। কথাগুলো বলেই নীলের মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চাঁদনিকে নিয়ে বেরিয়ে এলো শ্রাবণ। তারপর গাড়ির দরজা খুলে ধাক্কা দিয়ে চাঁদনিকে বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল শ্রাবণ। তারপর নিচে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। তারপর খুব দ্রুত গাড়ি ছোটাতে লাগলো শ্রাবণ। এত জোরে গাড়ি চালানোর জন্য ভয়ে যেন আত্মা শুকিয়ে আসছে চাঁদনির।
চাঁদনি ভয় পেয়ে শ্রাবণকে খামচে ধরে মাথা নিচু করে বসে রইল। সেদিকে শ্রাবণের কোনো খেয়াল নেই। শ্রাবণের চোখ থেকে যেন আগুন বের হচ্ছে রাগে। বাসার সামনে গাড়ি থামিয়ে চাঁদনির হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল শ্রাবণ। তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। চাঁদনি বিছানায় পড়ে গিয়ে ছলছল করা অবাক চোখে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণের কেমন হিংস্র চেহারা দেখেই ভয়ে কুপিয়ে উঠল চাঁদনি। শ্রাবণকে আর কিছু বলার মতো সাহস নেই চাঁদনির। হঠাৎ শ্রাবণ হিংস্রভাবে এগিয়ে এসে চাঁদনির দুহাত শক্ত করে চেপে ধরল বিছানার সাথে। চাঁদনি ব্যথায় কুপিয়ে উঠল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে চাঁদনির ঠোঁট জোড়াকে আঁকড়ে ধরল শ্রাবণ। তারপর কিস করার বদলে এক প্রকার কামড়াতে লাগলো চাঁদনির ঠোঁটে। মুখ আর হাতের ব্যথায় যেন জানটা বেরিয়ে যাচ্ছে চাঁদনির, কিন্তু শ্রাবণের শক্তির কাছে ওর কোনো কিছুই করার নেই। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারার পানি। বেশ কিছুক্ষণ পর চাঁদনিকে ছেড়ে দিল শ্রাবণ। তারপর উঠে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, তোকে আমি বলেছিলাম চাঁদনি, তুই আমার বউ, শুধু আমার। নীল বা অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না তুই, কিন্তু তুই সেটাই করলি। আজকের এই কথা যদি মনে থাকে তাহলে দ্বিতীয়বার আর কোনো ছেলের সাথে কথা বলতে 1000বার ভাববি তুই। এটা তোর শাস্তি ছিল। কথাগুলো বলেই রেগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি বিছানাতেই পড়ে থেকে হাত আর ঠোঁটের ব্যথায় চোখের জল ফেলতে লাগলো। তারপর কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল চাঁদনি। অনেকক্ষণ পর শ্রাবণ ফিরে এলো চাঁদনির কাছে তার রুমে ঢুকে দেখলো চাঁদনি সেই একইভাবে শুয়ে ঘুমিয়ে আছে। চোখের কোনায় এখনো পানি লেগে আছে, ঠোঁট জোড়া লাল টকটকে হয়ে আছে, সাথে ঠোঁটের কোনায় জমাট বেঁধে আছে রক্ত। হাত দুটো একদম লাল টকটকে হয়ে গেছে। দুই জায়গায় শ্রাবণের হাতের নখ ঢুকে রক্ত বের হয়ে গেছে। চাঁদনির এমন অবস্থা দেখে বুকের মাঝে কেঁপে উঠল শ্রাবণের।